তোমরা কি ডাক্তার হতে চাও? যদি তোমাদের ডাক্তার হওয়ার মনে একটু ইচ্ছা থাকে তাহলে ভিডিওটা তোমাদের জন্যই। তোমরা কিভাবে একজন পরিণত ডাক্তার হয়ে উঠবে তার প্রথম থেকে শেষ পর্যন্ত, একবারে মাধ্যমিক থেকে তোমাদের ডাক্তার এমবিবিএস ডিগ্রি কমপ্লিট করা পর্যন্ত কি কি স্টেপ পর তোমাদের যেতে হয়, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা থাকছে। এবং সেই ডাক্তার হতে গেলে কি কি ক্রাইটেরিয়া লাগে, কোন বিষয়ের ওপর পরীক্ষা দিতে হয়, এইচএসে কী করতে হয়, তোমরা ক টাকা খরচ হতে পারে, কি কি ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারো, ঠিক আছে, তোমাদের কত ইনকাম করতে পারবে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে থাকছে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা একেবারে সম্পূর্ণ প্রত্যেকটা স্টেপ দেখে নাও, তাহলে তোমাদের ডাক্তার হতে গেলে কি কি প্রয়োজন সেটা সম্পূর্ণ তোমাদের মধ্যে আইডিয়া চলে আসবে। এতে যাদের মধ্যে ডাক্তার হওয়ার হয়তো কোনো ইচ্ছেই নাই, বা হয়তো ডাক্তার কিভাবে হতে হয় সেটা হয়তো যারা অনেকেই জানো না, অনেকেই আছে এরকম যারা জানো না, 11-12-এ পড়ো, তাদের একটা বেসিক ধারণা তৈরি হবে। আর যারা অলরেডি জানো তাদের আগ্রহটা আরও বৃদ্ধি পাবে। তো আমি তন্ময় পাল, আর তোমরা দেখছো তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল অনলাইন স্টাডি ক্যাম্পাস। আজকে আমরা যে টপিকটা, সেই টপিকটা হলো, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে হাউ টু বিকাম এ ডাক্তার, তোমরা কিভাবে একজন ডাক্তারে পরিণত হতে পারো। তো চলো প্রত্যেকটা পয়েন্ট ধরে টপিক বাই টপিক আলোচনা করা হবে, কোনো সমস্যা নাই, তোমাদের প্রত্যেকটা ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রথম চলে আসি যে ডাক্তার হতে গেলে প্রথম তোমাকে মাধ্যমিক পাস করতে হবে। প্রথম যেটা আসি সেটা হচ্ছে ক্রাইটেরিয়া, কি কি ক্রাইটেরিয়া তোমার লাগবে। প্রথম হচ্ছে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে। সেই মাধ্যমিকটা অবশ্যই 50% নাম্বার, মিনিমাম 50% নাম্বার নিয়ে পাস করতে হবে। এটা কিন্তু নিটের যে ক্রাইটেরিয়া, ডাক্তার হওয়ার যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াতে আছে, ঠিক আছে। তুমি ডাক্তার হবে, দেখা গেল তুমি মাধ্যমিকে 50% কম নাম্বার পেয়েছো, তাহলে কিন্তু তুমি তোমার ডাক্তার হতে তুমি পারবে না, ঠিক আছে। তো এটা ক্রাইটেরিয়ার মধ্যে আছে, ঠিক আছে, মনে থাকে যেন। তবে অবশ্যই যারা ডাক্তার হবে তাদের মাধ্যমিকে 50% নাম্বার বেশিই থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। তারপরে তোমাদের মাধ্যমিক পাস হলো, 11-এ ভর্তি হলে, 11-এ ভর্তি হতে হবে তোমাদেরকে। অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাই ডাক্তার হতে পারে, ঠিক আছে। সায়েন্স নিয়ে হতে হবে এবং সেক্ষেত্রে তোমাদেরকে যে যে সাবজেক্টগুলোকে মাস্ট নিতেই হবে, সেই সাবজেক্টগুলো হচ্ছে 1 নাম্বার বায়োলজি, 2 নাম্বার কেমিস্ট্রি, আর 3 নাম্বার, আর 4 নাম্বার হচ্ছে ইংলিশ। এই সাবজেক্টগুলো তোমাকে থাকতেই হবে। কিন্তু তোমরা সকলে যারা অলরেডি এইচএস পড়ছো তারা তোমরা জানো যে এইচএসে তোমাদের টোটালি 6টা সাবজেক্ট থাকে। আরও দুটো যে সাবজেক্ট থাকে সেই দুটো হচ্ছে বেঙ্গলি এবং আরেকটা থাকে সেটা হচ্ছে ম্যাথামেটিক্স। কিন্তু এই সাবজেক্ট দুটো তুমি যদি ইচ্ছে করো যে, অবশ্য বেঙ্গলি তো থাকবেই, বেঙ্গলি বাদ দিয়েও যারা বেঙ্গলি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা পড়ে তারা তো বেঙ্গলি থাকে না, অন্য কিছু থাকে। মানে এই কটা সাবজেক্ট, এই যে এই 4টে সাবজেক্ট থাকা ম্যান্ডেটরি, থাকতেই হবে। নিট যে পরীক্ষাটা হয়, মানে ডাক্তারের এন্ট্রান্স যে পরীক্ষাটা হয়, সেই পরীক্ষাটা দিতে গেলে এই কটা সাবজেক্ট তোমাকে থাকতেই হবে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে এই দুটো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য বেঙ্গলি তো থাকবেই, তার সঙ্গে কেউ কেউ ম্যাথামেটিক্স নেয়, তার সঙ্গে সঙ্গে ম্যাথামেটিক্স পরিবর্তে অন্য কিছুও তারা নিতে পারে, ঠিক আছে। তবে ম্যাথামেটিক্স যে থাকতেই হবে এরকম কোনো কিন্তু উল্লেখ নেই। নিট পরীক্ষা দেওয়ার জন্য যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ায় কিন্তু ম্যাথ তোমাকে থাকতে হবে এরকম কোনো কোথাও উল্লেখ নেই। তোমরা ম্যাথের পরিবর্তে অন্য কিছু কম্পিউটার সায়েন্স বা অন্য কিছু নিয়ে তোমরা করতে পারো এইচএস ডিগ্রিটা। কিন্তু তোমাদের যেটা থাকতে হবে সেটা বায়োলজি থাকতে হবে, কেমিস্ট্রি থাকতে হবে এবং ফিজিক্স থাকতেই হবে। তার সঙ্গে ইংলিশটা অবশ্যই থাকতে হবে। এই কটা সাবজেক্ট তোমাদেরকে থাকতে হবে। এই কটা সাবজেক্ট নিয়ে 11-এ ভর্তি হওয়ার পর তোমাদের কী করতে হবে, 11 পাস করলে 12-এর পরীক্ষা দিতে হবে। 12-এও পাস করে গেলে 12 পাস করতে হবে তোমাকে মিনিমাম। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য যদি আমি বলি, মিনিমাম 50% নাম্বার নিয়ে পাস করতে হবে, ঠিক আছে। আর এসটি, এসসি, ওবিসি এদের জন্য কত, 40। এসটি, এসসি, ওবিসি এদের জন্য 40% নাম্বার মাস্ট, মিনিমাম। বেশি পেলে তো কোনো যায় আসে না, কিন্তু এগুলো মিনিমাম, এই মানটা মিনিমাম। আর আরেকটা আছে পিডাব্লিউডি ক্যান্ডিডেট, মানে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদের জন্য 45% এই নাম্বারটা কিন্তু অবশ্যই তোমাদের এইচএসে লাগবে, ঠিক আছে। একবারে এইগুলো হচ্ছে ক্রাইটেরিয়া। এর কম হয়ে গেলে কিন্তু তুমি আর ডাক্তারি নিট যে এক্সামটা, সেই এক্সামটায় বসতেই পারবে না। তাহলে তোমরা এইভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ইংলিশ এই কটা সাবজেক্ট নিয়ে তোমরা এইচএস পাস করলে উইথ মিনিমাম জেনারেল ক্যান্ডিডেটের জন্য
50%, ST SC OBCর জন্য 40% এবং PWD ক্যান্ডিডেট জন্য 5%। আর তার সঙ্গে তোমার এই বেঙ্গলি ইংলিশ তো থাকেই, জেনারেলি আমাদের বাংলা মিডিয়াম যে স্টুডেন্ট, বাংলা মিডিয়ামে যারা আমরা স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, তাদের তো এগুলোই থাকে। কিন্তু তুমি এটার পরিবর্তে অন্য কিছু, মানে ম্যাথের পরিবর্তে অন্য কিছু রাখতে পারো। কিন্তু আমি পার্সোনালি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই ম্যাথটাই রেখো। তার কারণ কি, তোমরা এই যে এখানে ফিজিক্সটা দেখছো না, এই ফিজিক্সটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা ম্যাথ ছাড়া তুমি এক ধাপও এগোতে পারবে না। সেই জন্য ম্যাথটা রাখা একান্তই জরুরি। তো আমার কথা যদি তোমরা মেনে চলো তো অবশ্যই তোমরা 11-12-এ ম্যাথটা অবশ্যই রাখবে, তার সঙ্গে সঙ্গে এই সাবজেক্টগুলো তো রাখবেই। আর বেঙ্গলি ইংলিশ তো কম্পালসারি এটা থাকবেই, ঠিক আছে। আর একটা কথা বলে দিই, এই যে বায়োলজি, এই বায়োলজির পরিবর্তে আর একটা সাবজেক্ট তুমি রাখতে পারো, সেটা হচ্ছে বায়োটেকনোলজি, ঠিক আছে। এটার পরিবর্তে বায়োটেকনোলজিও কিন্তু তুমি রাখতে পারো, আমি লিখছি না, ঠিক আছে। বায়োলজির পরিবর্তে বায়োটেকনোলজিও রাখতে পারো। কিন্তু বেশিরভাগ স্কুলগুলোতে এই কম্বিনেশনটাই থাকে, বেশিরভাগ স্কুলগুলোতে। কি খুব হাইফাই যেগুলো স্কুল, সেইগুলোতে তোমরা আরও আদার্স কম্পিউটার সায়েন্স বা বায়োটেকনোলজি এগুলো হয়তো পেয়ে যাবে। তাহলে তোমরা বুঝতে পারলে এইচএস এক্সামটা দিলে, এইচএস দেওয়ার পর এই রেজাল্টটা তোমরা করতে হবে মিনিমাম। তারপরে যে পরীক্ষাটা তোমাদের হবে সেই পরীক্ষাটার নাম হচ্ছে নিট, NEET। এই নিট এক্সামটা তোমাদেরকে দিতে হবে ডাক্তার হতে গেলে, ঠিক আছে। এতক্ষণ তো আমি বললাম যে ডাক্তার হতে গেলে তোমাদের কি কি ক্রাইটেরিয়া লাগবে সেটা বললাম। এবার তোমাদের ডাক্তার হওয়ার প্রবেশিকা যে পরীক্ষা, তুমি একটা ডাক্তারি কলেজে, মেডিকেল কলেজে ভর্তি হবে, সেই জন্য তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষাটার নাম কি? সেই পরীক্ষাটার নাম হচ্ছে নিট, NEET। পুরো নাম কি? ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, ঠিক আছে। এই নিট এক্সামটা তোমাদেরকে দিতে হবে। তো এই নিট এক্সামটা সম্বন্ধে এখন আমরা আলোচনা করব, ঠিক আছে। নিট এক্সামটা সম্বন্ধে এখন আমরা আলোচনা করব। এই নিট এক্সামের পুরো নামটা বললাম, এবং এই নিট এক্সামটা কন্ডাক্ট করায় NTA বলে একটা সংস্থা, ঠিক আছে, যারা এই এক্সামটা প্রত্যেক বছর কন্ডাক্ট করায়। তো এই এক্সামে তোমাকে কি কি বিষয় তোমাকে পড়তে হবে, কি কি বিষয় থেকে প্রশ্ন থাকবে, কত নম্বর প্রশ্ন থাকবে, এইগুলো এখন আলোচনা করব। এইখানে তোমার থাকছে ফিজিক্স, ফিজিক্স থেকে কোশ্চেন থাকবে, কেমিস্ট্রি থেকে থাকবে, আর বায়োলজি থেকে থাকবে। এই তিনটে বিষয় থেকে তোমাকে এখানে মোট 180টি প্রশ্ন করা হবে, ঠিক আছে। মোট 180টি প্রশ্ন করা হবে। সেই 180টি প্রশ্ন কোথায় থেকে কটা কোশ্চেন থাকবে? ফিজিক্স থেকে থাকবে 45, কেমিস্ট্রি থেকে থাকবে 45, আর বায়োলজি থেকে থাকবে 90। টোটাল হচ্ছে 180টি কোশ্চেন। টোটাল কোশ্চেন 180টি। প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে 4 মার্ক করে। তাহলে আমি যদি টোটাল মার্কের কথা ভাবি, টোটাল মার্ক কত হবে? তাহলে এক একটা কোশ্চেন হচ্ছে 4 করে মার্ক, তাহলে এটাকে আমাকে 4 দিয়ে গুণ করে দিলে টোটাল আমি 720 মার্কের একটা পরীক্ষা দেব, ঠিক আছে। টোটাল কত মার্কের পরীক্ষা হলো? তাহলে 720 মার্কের। এই যে নিট এক্সামটা তোমাদের হয় প্রত্যেক বছর NTA কন্ডাক্ট করায়, সেই নিট এক্সামটাই ফিজিক্স থেকে থাকবে 45 মার্ক, কেমিস্ট্রি থেকে থাকবে 45 মার্ক, আর বায়োলজি থেকে থাকবে 90 মার্ক। 90টা কোশ্চেন, 45টা কোশ্চেন, এখানেও 45টা, আর এখানে 90টা কোশ্চেন। টোটাল এক একটা কোশ্চেনের মার্ক হচ্ছে 4 করে। সেই 4 করে ধরে টোটাল 180টা কোশ্চেনের পূর্ণমান হচ্ছে 720। এই কোশ্চেন এটা তোমাকে দিতে হবে। এটার জন্য তুমি পরীক্ষা হলে টাইম পাবে 3 আওয়ার্স। 3 আওয়ার্স টাইম পাবে এই 180টা কোশ্চেন অ্যাটেম্প্ট করার জন্য। এটা পরীক্ষাটা তোমরা দিলে। এবার তোমাদের মাথায় একটা প্রশ্ন, যেহেতু এই পরীক্ষাটা যে আমরা দিলাম 720 মার্কের, তাহলে আমরা পাস মার্ক কত? এখানে একটা কথা বলে রাখি, এই পরীক্ষার কোনো পাস মার্ক বলে কিছু নাই যে আমি 500 পেলে পাস করে গেলাম বা 600 পেলে পাস করে গেলাম, এরকম বলে কিছু হয় না। এইখানে নির্ভর করছে কতগুলো সিট গোটা ভারত, এটা কিন্তু গোটা ভারতের একটা পরীক্ষা, ঠিক আছে। গোটা ভারত মিলিয়ে এই পরীক্ষাটা কন্ডাক্ট হয়, তারপরে স্টেট ওয়াইজও কাউন্সেলিং হয়ে থাকে। তো নির্ভর করছে সিট সংখ্যার ওপর, ঠিক আছে, কোশ্চেনের লেভেলের ওপর, কোশ্চেনটা কেমন কঠিন ছিল, ঠিক আছে, তারপরে কেমন ছাত্ররা পরীক্ষা দিয়েছে, কতগুলো ছাত্র পরীক্ষা দিয়েছে, এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে। তো মোটামুটি নিয়ার অ্যাবাউট তুমি যদি 600 থেকে 650-এর মধ্যে তুলতে পারো, তাহলে তুমি কনফার্ম একটা যে কোনো ভালো গভর্নমেন্ট কলেজ কিন্তু তুমি পেয়ে যাবে, মেডিকেল কলেজ, ঠিক আছে। 600 থেকে 650। এবার তাই বলে যে এইটাই পেতে হবে তা নয়, এর থেকে কমেও অনেক বছর পাওয়া গেছে, এর থেকে অনেক কমে 550তেও অনেকে পেয়েছে, ঠিক আছে। আমি বলছি না
এটাই বলতে চাইছি যে এর পাস মার্ক কিছু নেই, একটা মেরিট লিস্ট হবে, সেই মেরিট লিস্ট অনুযায়ী যারা প্রথম দিকে থাকবে, ঠিক আছে, সিট সংখ্যা পর্যন্ত যারা প্রথম দিকে থাকবে কাউন্সিলিংয়ে, সেই কাউন্সিলিং অনুযায়ী তুমি পাবে। তবে একটা নাম্বার, এখনকার যা সিচুয়েশন, আস্তে আস্তে যে সিচুয়েশন আসছে, রেজাল্ট কিন্তু দিন দিন কাট আপ অনেকটাই বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো ভবিষ্যতে ভাবতে পারো যে 600 থেকে 650-র মধ্যে যদি তুমি পাও, তাহলে ভালো একটা কলেজ কিন্তু তুমি রিজার্ভ করবে। এই গেল মোটামুটি আমার নিটের ক্রাইটেরিয়া। এবার মানে নিট এক্সাম সম্বন্ধে টোটাল বিষয়বস্তু, নাম্বার বিভাজন সব। টাইমটা কতক্ষণ? 3 ঘন্টা। এইবার তোমার যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে এখানে কি আমি যতগুলো কোশ্চেন, এই যে 180টা কোশ্চেন সবগুলো যদি আমি অ্যাটেম্প্ট করে দিই তাহলে কি অসুবিধা আছে? অবশ্যই অসুবিধা আছে। এখানে একটা কথা বলে রাখি, তোমরা প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য পাবে 4 নাম্বার, প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য পাবে 4 নাম্বার। কিন্তু এখানে আরেকটাও তোমাকে, তুমি যে চালাক, তুমি যে লোভী, সেইটাও কিন্তু এই পরীক্ষাটা থেকে বিচার করে নেবে। একজন ডাক্তারকে কখনোই লোভী হওয়া চলবে না, সেই জন্য এই পরীক্ষাটা তোমাকে তোমার লোভটা কত সেটাও কিন্তু এখানে টেস্ট করে নেবে, ঠিক আছে। সেই জন্য তুমি যদি একটা কোশ্চেন ভুল করো, সেই ক্ষেত্রে তোমাকে 1 নাম্বার কেটে নেওয়া হবে। অর্থাৎ তুমি একটা সঠিক উত্তর করলে 4 মার্ক পেলে, আর দেখা গেল একটা ভুল করলে, তুমি তো ওই 4 মার্ক পেলেই না, ভুল করা মানে ওই 4 মার্ক তো পেলেই না, বরং তুমি যেগুলো করেছিলে, যেগুলো তোমার সঠিক ছিল, সেখান থেকে আবার 1 নাম্বার করে কেটে নেবে তুমি যটা ভুল করবে। অর্থাৎ 4টে ভুল করলে একটা কোশ্চেনের মার্ক তোমার বাদ চলে যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে তোমাকে মোটামুটি এই নিট এক্সামটা তোমাকে ক্র্যাক করতে হবে। এবার প্রশ্ন আসে, এর এক্সামটা দিতে গেলে কত বয়স লাগে, কখন থেকে কতবার বসতে পারবো, আমি কি বারবার বসতে পারবো, না সারা জীবন বসতে পারবো, না এরকম একটা প্রশ্ন সবার মধ্যে এসে থাকে। অবশ্যই না। তোমাকে এইচএস তুমি দিলে, এইচএস দেওয়া মানে একটা ছেলে স্বাভাবিক বয়স হয় 17 বছর, সেই 17 বছর থেকে তুমি কিন্তু এই নিট এক্সামটা দিতে পারবে। দিয়ে দিলে নিট এক্সামটা 17 বছর থেকে স্টার্ট হলো দেওয়া। তুমি দেখা গেল প্রথমবার পারলে না, দ্বিতীয়বার আবার দিবে, দ্বিতীয়বারও দেখা গেলো পারলো না। আমি চাইছি তোমাদের প্রথমবারই হোক বা দ্বিতীয়বারে হয়ে যাক সকলের, কিন্তু দেখা গেলো ইনকেস কেউ পারলো না দ্বিতীয়বার বা তৃতীয়বার, এরমভাবে তাহলে কবার তুমি দিতে পারবে? তুমি কি সারা জীবনই নিট দিয়ে দিতে পারবে? না, তার একটা এজ লিমিট কিন্তু বেঁধে দিয়েছে এই সংস্থা এনটিএ, ঠিক আছে, বা সরকারের কথা বলতে পারো। তো এই এজ লিমিটটা কত? তোমরা অবশ্যই এজ লিমিট 17 বছর থেকে 25 বছর তোমরা এই পরীক্ষাটা দিতে পারবে। তার মানে কত বছর হচ্ছে বলে, এদিকে 3 ওদিকে 5, টোটালি 8 বার তোমরা কিন্তু, যদি 17 বছর থেকে স্টার্ট করো, টোটালি 8 বার তোমরা এই নিট এক্সামটা দিতে পারবে। এর মধ্যে তুমি পেলে তো পেলে, না পেলে কিছু করার নেই। তো অবশ্যই বেশিরভাগ স্টুডেন্টই প্রথম 2টো বা 3টে অ্যাটেম্পটে পেয়ে যায়, আবার কেউ থাকে যারা খুব এক্সট্রাঅর্ডিনারি ছেলে, তারা প্রথম অ্যাটেম্পটেও পেয়ে যায়, ঠিক আছে, অসুবিধা কিছু নাই। তোমরা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নাও, তাহলে তোমরাও দিতে পারবে। এই গেল মোটামুটি নিট এক্সাম দিয়ে তোমরা এবার কি করলে, কাউন্সেলিং করার পর একটা মেডিকেল কলেজে ভর্তি হয়ে গেলে এবার আসছে যে তাহলে এই যে এক্সামটা দিব, আর একটা কথা, এই যে এক্সামটা দিব, বছরের বয়সটা তো এজ লিমিটটা তো বলে দিলাম, তাহলে এই এক্সামটা যে আমরা দিব, তাহলে আমরা কোন কোন মিডিয়ামে দেবো, কোন কোন ভাষায় দিতে পারবো। তো এখন পর্যন্ত মোটামুটি 11টা ভাষায় এই পরীক্ষাটা দেওয়া যায়, যার মধ্যে ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, উর্দু, এরকম টোটাল 11টা ভাষা আছে, যেই ভাষাগুলো তোমরা ইচ্ছা করলে এই পরীক্ষাটা দিতে পারো, ঠিক আছে। বাংলা ভাষাটা ছিল না, তবে রিসেন্টলি হয়তো যোগ হয়েছে বাংলা ভাষাটা, ঠিক আছে। টোটালি 11টা ভাষা আছে, যার মধ্যে বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু এগুলো সব কিন্তু আছে। তাহলে এটাও অনেকের কনফিউশন থাকে, আমি কি বাংলা মিডিয়াম স্টুডেন্ট, আমি কি বাংলাতে দিতে পারবো? অবশ্যই তুমি বাংলাতেও কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে, ঠিক আছে। এই গেল তোমার ল্যাঙ্গুয়েজ, কি সম্বন্ধে তোমরা পরীক্ষাটা, কি ভাষায় তোমরা পরীক্ষাটা দেবে। পরীক্ষা হয়ে গেল, তারপরে হলো কাউন্সেলিং। এবার কাউন্সেলিং করে তোমরা দেখা গেল কোনো একটা ভালো কলেজে ভর্তি হয়ে গেলে তারপরেই হলো আসল খেলা। এবার তো এতক্ষণ পর্যন্ত তুমি নিট ক্র্যাক করলে, তুমি মানে তোমার ভর্তির লড়াই করলে, ভর্তি কিভাবে হতে হবে, এবার আসছে আসল খেলা। তুমি যদি একটা গভর্নমেন্ট কলেজে ভর্তি হও, তা এবার প্রত্যেকের মধ্যে প্রশ্ন আসবে, আমি তো কলেজে ভর্তি হয়ে গেলাম, তাহলে এবার আমার খরচ কত হবে, আমার প্রত্যেক বছরে বা টোটাল কোর্সটা কমপ্লিট করতে মোটামুটি কত খরচ হতে পারে, ঠিক আছে। এরকম সকলের মধ্যে একটা ধারণা থাকে যে ডাক্তারি পড়তে গেলে প্রচুর টাকার খরচ হয়, ঠিক আছে। সেটা কিন্তু একেবারেই নয়। তুমি ইন জেনারেল লাইন যেগুলো হয়, তুমি হয়তো এইচএস পাস করার পর ফিজিক্সে বা কেমিস্ট্রিতে বা ম্যাথামেটিক্সে অনার্সে ভর্তি হলে, সেই ক্ষেত্রে তোমার বিএসসি ডিগ্রি, ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি, তারপরে বিএড, এইসবগুলো কমপ্লিট করতে তোমার যেরকম খরচ হবে, তুমি একটা যদি একবারে পুরো গভর্নমেন্ট কলেজে তুমি পাও মেডিকেল, সেক্ষেত্রেও প্রায় একই খরচ হয়,
একটু আধটু বেশি এদিক ওদিক, ঠিক আছে। কিন্তু তুমি যদি এইটাই প্রাইভেট হসপিটাল থেকে করতে যাও, প্রাইভেট কোনো কলেজ থেকে, সেক্ষেত্রে কিন্তু খরচটা আকাশ পাতাল পার্থক্য হয়ে যায়। তুমি প্রাইভেট, এবং এটাও কিন্তু নির্ভর করছে তুমি কোথা থেকে করছো, প্রাইভেট যে জায়গাটা থেকে তুমি করবে এমবিবিএস ডিগ্রিটা, সেটাও নির্ভর করছে তুমি কোথা থেকে করছো। বিভিন্ন দেশে বিভিন্ন রকম চার্জ নেওয়া হয়। বাংলাদেশ থেকে করতে গেলে যে হয়তো একরকম নিল, তুমি যদি রাশিয়াতে করতে যাও সেক্ষেত্রে আর এক রকম নেবে, হ্যাঁ, তুমি চীনে গেলে সেখানে আর এক রকম নেবে, ঠিক আছে। ভারতে হয়তো একরকম রেট আছে, সেরকম বুঝতে এটা হচ্ছে। তবে ধরে রাখো নিয়ার অ্যাবাউট 80 লাখ, নিয়ার অ্যাবাউট 80 লাখ থেকে 1 কোটি যদি প্রাইভেট থেকে করতে যাও, 80 লাখ থেকে 1 কোটি খরচ হবেই তোমার, ঠিক আছে। কিন্তু এইটাই যদি তুমি গভর্নমেন্ট কলেজ থেকে পাও, মানে এই যে নিট পরীক্ষাটা তুমি দিলে, নিট পরীক্ষা দেওয়ার পর ভালো র্যাঙ্ক করলে, 600 থেকে 650-এর মধ্যে নাম্বার পেলে, খুব ভালো একটা কলেজ পেলে, গভর্নমেন্ট কলেজ, সেক্ষেত্রে তোমার খরচ বাৎসরিক, আমি যদি ম্যাক্সিমাম খরচ ধরতে যাই 30,000 হবে। বাৎসরিক ম্যাক্সিমাম খরচ 30,000। কোথায় 80 লাখ থেকে 1 কোটি, আর কোথায় বাৎসরিক 30,000। আর তোমাকে মোটামুটি এটা 5.5 বছর করতে হবে, ঠিক আছে। তার মধ্যে তুমি তো 4.5 বছর পর থেকে ইনকাম শুরুই করে দেবে, ঠিক আছে। আমি সবটা ব্যাপারটা আস্তে আস্তে বলছি। তো টোটালি যদি আমি ধরতে যাই 30,000 টাকা খরচ হচ্ছে মাসে, তাহলে 5 বছরে 1.5 লাখ টাকা খরচ হয়। 1.5 লাখ থেকে তুমি 2 লাখ ধরো, খুব বেশি হলে 3 লাখ। এবার তোমার ব্যাচেলার ডিগ্রি, এমনি গ্র্যাজুয়েশন ডিগ্রি, গ্র্যাজুয়েশন, বিএসসি, এমএসসি, মাস্টার, তারপর বিএড, এগুলো করতে গিয়েই তোমার এত টাকা খরচ হয়ে যায়। তুমি বিএড করতে যাও এখন হয়তো 70-80 হাজার টাকা লেগে যাচ্ছে, তাই না। সেগুলো কলেজ চার্জ, তারপরে তো এক্সট্রা খরচ আছে, ঠিক আছে। তো এখানে আদার্স কোনো ইউনিভার্সিটি বা কলেজ তোমাকে কোনো চার্জ নেবে না। এখানে খরচটা কি খরচ হয় সেটাও আমি বলে দিচ্ছি। তোমাকে এখানে হোস্টেলে থাকতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটারি। মেডিকেল পড়ছো মানে তোমাকে অবশ্যই হোস্টেলে থাকতে হবে। তুমি বাইরে এমনি ইউনিভার্সিটিতে যেমন কলেজে থেকে বাইরে গিয়ে হোস্টেলে ঘর ভাড়া নিয়ে থাকা বা এরকম কিন্তু এখানে সিস্টেম নেই, তোমাকে হোস্টেলে থাকতেই হবে। ঠিক আছে। সেই হোস্টেলে থাকতে গেলে হোস্টেলের একটা ফিজ আছে, সেখানকার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, সমস্ত কিছু একটা হোস্টেলের ফিজ থাকে। তারপরে আর কি খরচ হয়, আর খরচ হচ্ছে তোমাকে বই, খাতা, পেন এগুলো তো কিনতেই হবে। তারপরে আদার্স কিছু ধরো জিনিস আছে, যেমন তুমি যদি মনে করো যে আমি একটা স্ক্যালিটান কিনবো, ঠিক আছে, যে কঙ্কালগুলো হয় সেগুলো অনেক ডাক্তার যারা পড়ে অনেকেই কিন্তু এই স্ক্যালিটানটা কিনে, ঠিক আছে। তো তোমরা কিনতে পারো। তারপরে তুমি একটা হয়তো স্টেথোস্কোপ যেটা বলে সেটা কিনবে। সে এইগুলোর জন্য হয়তো তোমার কিছু খরচ হয়, কিন্তু ইউনিভার্সিটি বা কলেজ তোমাকে কোনো ফিজ নেবে না, ঠিক আছে। এটা হচ্ছে গভর্নমেন্ট কলেজের একটা সুবিধা। তো তুমি এবার যেমন খরচ করবে, তুমি দেখা গেলো হোস্টেলের খাবার তোমার পছন্দ হচ্ছে না, ভালো ভালো খাবার খাচ্ছ, তাহলে তোমার বেশি খরচ হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, খরচের ব্যাপার। তারপর চলে আসছে আমি ইনকাম করতে শুরু করবো কখন থেকে, তাই তো। তাহলে আমি তো ভর্তি হয়ে গেল আমার শুরু, এই কোর্সটা তাহলে কত বছরের, তারপরে আমি ইনকাম শুরু করতে পারবো। দেখে নাও, এই টোটাল কোর্সটা হচ্ছে তোমার 5.5 বছর। তাহলে টোটালটা কত বছরের কোর্স? 5.5 বছর। এইটা আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে নিট পরীক্ষাটা দিলে, সেই নিট পরীক্ষাটা দিয়ে তোমরা যে কোর্সের জন্য ভর্তি হবে, সেটার নাম হচ্ছে MBBS। এইটাকে তুমি এটাতে ভর্তি হবে, ব্যাচেলার অফ মেডিসিন, ব্যাচেলার অফ সার্জারি। এই যে কোর্সটা, এই কোর্সটায় তোমরা ভর্তি হবে। শুধুমাত্র কি এই কোর্সটা না, এই নিট এক্সাম দিয়ে আরও কয়েকটা কোর্সে ভর্তি হওয়া যায়। যেমন তুমি বিডিএসে হতে পারো, মানে ডেন্টাল, যারা দাঁতের ডাক্তার হয় তারা, সেটা হতে পারে। তারপরে আরও কয়েকটা কোর্স আছে এর মধ্যে, ঠিক আছে। তবে আমাদের লক্ষ্য হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে মোস্ট পপুলার একটা পোস্ট, বা হ্যাঁ পোস্টই ধরো, ঠিক আছে। তো এই কোর্সটার জন্য তোমরা ভর্তি হলে, এই MBBS কোর্সটা ভর্তি হওয়ার পর তোমাকে টোটালি 5.5 বছর এই MBBS কোর্সটা করতে হবে। কত বছর? 5.5 বছর এই MBBS কোর্সটা তোমাকে করতে হবে। এই 5.5 বছরটাকে তুমি টোটালি দুটো ভাগে ভাগ করে নিতে হবে। এই 5.5 বছরটা আবার 2 ভাগে ভাগ হয়ে যাবে। কীরকম? একটা হচ্ছে প্রথম 4.5 বছর, আর পরেরটা হচ্ছে 1 বছর, ঠিক আছে। এইবার এই দুটো ভাগ করার কারণ কি? ভাগ করার একটাই কারণ, যে এই যে 4.5 বছর, প্রথম যে 4.5 বছর, এই 4.5 বছরে তোমাকে শুধুমাত্র থিওরিটিক্যাল জিনিস পড়ানো হবে, ঠিক আছে। যেটা তোমরা বই পড়ো যেরকমভাবে, সেরকম পড়ানো হবে। প্রত্যেক 6 মাস অন্তর অন্তর একটা সেমিস্টার হবে, ঠিক আছে। প্রত্যেক 6 মাস অন্তর অন্তর একটা পরীক্ষা হবে, এবং কলেজ টেস্ট, ক্লাস টেস্ট এগুলো তো থাকবেই, ঠিক আছে। যারা নিট ক্র্যাক করতে পারছে তাদের ক্ষেত্রে ওই পরীক্ষাটা খুব একটা বেশি চাপের নয়। কিন্তু চাপের নয় বলাটা মুখে সহজ লাগছে, কিন্তু তোমাকে রেগুলার পড়াশোনাটা করতে হবে,
রেগুলার পড়াশোনাটা কিন্তু করতে হবে। তাছাড়া তুমি ভাবলে যে নিট ক্র্যাক করে গেলাম এবার আমি ফ্রি, তা নয়, তোমাকে রেগুলার পড়াশোনা করতে হবে, পড়াশোনার মধ্যেই থাকতে হবে, তবেই তোমার কাছে ওই পরীক্ষাগুলোও সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো ক্লাস টেস্টের ব্যাপার তো থাকেই, সেগুলো থাকবেই, তার সঙ্গে সঙ্গে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর তোমাকে একটা করে এক্সাম দিতে হবে এবং বছর শেষে একটা ফাইনাল এক্সাম দিতে হবে, ঠিক আছে? তো এই গেল মোটামুটি 4.5 বছর এইভাবে চললো, থিওরিটিক্যালি পড়াশোনা হলো, ঠিক আছে? পড়াশোনা হওয়ার পর এই যে লাস্ট 1 বছর, এই 1 বছরটা তোমাদেরকে যারা সিনিয়র ডাক্তার আছে তাদের পাশে থেকে তোমাকে হসপিটালে ডিউটি করতে হবে। বিভিন্ন হসপিটালে হতে পারে, সেটা তুমি যে কলেজ থেকে করলে, বেশিরভাগ ক্ষেত্রে সেই কলেজেই পড়ে, অনেক সময় যদি তাদের ইন্টার্ন বেশি থাকে তাহলে অন্য কলেজেও কিন্তু পাঠানো হয়, ঠিক আছে? তো বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়, যে কলেজে তুমি এমবিবিএসটা পড়লে ডিগ্রিটা সেই কলেজেই করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। এবার এইখানে তখন তুমি মানে ইন্টার্ন করতে শুরু করলে, সেক্ষেত্রে তোমাকে প্রত্যেক মাসে ম্যাক্সিমাম 25,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। এইখান থেকে তোমার ইনকামটা শুরু। এই 4.5 বছর পরে আসলে তারপরে যে সময় তুমি ইন্টার্ন করতে শুরু করছো সেই সময় তোমার ইনকামটা শুরু হবে এবং মান্থলি তোমার ম্যাক্সিমামের কথা বলছি, ম্যাক্সিমাম 25,000, তার নিচেও পেতে পারো, সেটা কলেজ অনুযায়ী ডিপেন্ড করে, ঠিক আছে? তো ধরে রাখো আমি ম্যাক্সিমামটাই বলছি, ম্যাক্সিমাম 25K তুমি কিন্তু এখানে তোমার একটা বেতন তোমার শুরু হয়ে গেল। আর এই যে আগের 4.5 বছর এইখানে কি তুমি কোনো টাকা পাবে? অবশ্যই পাবে, তুমি বিভিন্ন রকম স্কলারশিপগুলো পাবে, ঠিক আছে? এখানে যত রকম স্কলারশিপ হয় সেই ব্যাপারটা তো তোমরা জানোই। তাহলে এখানে স্কলারশিপগুলো পাচ্ছ, এটা কিন্তু কোনো পার্মানেন্ট বেতন নয়। আর এই লাস্ট যে 1 বছর তুমি সিনিয়র ডাক্তারদের সঙ্গে প্র্যাকটিস করছো হসপিটালে, সেই 1 বছর তুমি 25,000 টাকা করে বেতন পাবে পার মান্থ ম্যাক্সিমাম, তার বেশি নয়, তার কম হতে পারে, 25,000-এর কম হতে পারে। তো তোমার মনে হতে পারে একটা ডাক্তারের বেতন মাত্র 25,000, এখানে তো তুমি এখন পর্যন্ত করছো, এরপরে তোমার এই 1 বছর যে হয়ে গেল তখন তোমার এমবিবিএস ডিগ্রিটা কমপ্লিট হলো। তারপরে তুমি ইচ্ছা করলে তোমার পড়াশোনাটাকে আরও বাড়াতে পারো, এর পরবর্তী এমএস এমডি, ঠিক আছে, বা পিএইচডি এগুলো তোমরা করতে পারো। তবে এমএস এমডি করার পর, এবং এটাও বলে রাখি, এটা কমপ্লিট করার পরে তুমি যদি মনে করো যে আমি আর পড়াশোনা করব না, আমি এবার কোনো একটা গভর্নমেন্ট কলেজে, গভর্নমেন্ট হসপিটালে বা প্রাইভেট হসপিটালে বা নিজের ক্লিনিক আমি খুলে বসবো, সেটাও বসতে পারো। সেক্ষেত্রে এবার ইনকামটা কেমন হয় তোমরা আশা করছি সকলেই জানো, ঠিক আছে? কিন্তু বেশিরভাগ মেডিকেল স্টুডেন্টরা কি করে, শুধুমাত্র এই এমবিবিএস কোর্সটা করার পরেই থেমে যায় তা নয়, তারা কি করে পরবর্তীতে আরও হায়ার স্টাডি তারা করে। সেক্ষেত্রে তোমরা জানো, শুধুমাত্র যদি এমবিবিএস কেউ করে তাহলে তার কাছে কিন্তু কোনো রুগী খুব সহজে যায় না। যাদের এমডি করা আছে, এমএস করা আছে, সেই সব ডাক্তারের কাছে অনেকে যায়, ঠিক আছে? এবার তার জন্যই তারা কি করে, আরও হায়ার স্টাডিতে তারা যায়। এবার এমডি এমএস এইসব ব্যাপারগুলো আজকের ভিডিওর টপিক নয়, এগুলো আমি, তোমাদের যদি কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও, তাহলে আমি তোমাদের পরবর্তীতে এমডি এমএস বা হায়ার স্টাডি আরও কী আছে সেই সব ব্যাপার নিয়ে আমি কিন্তু আরও ভিডিও করে দেব। তো আজকে এই পর্যন্ত থাকলো। আশা করছি তোমাদের টোটাল যে বিষয়বস্তুটা, নিট একজন মাধ্যমিক থেকে ডাক্তার হতে গেলে কি কি স্টেপ দিয়ে অনুযায়ী পরপর যেতে হয় সেই ব্যাপারগুলো আমি বোঝাতে পেরেছি। যদি তবুও তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্টে সেই কোশ্চেনগুলো জানাও। আমি যদি কোশ্চেনের মাত্রা খুব বেশি হয় তাহলে পরবর্তীতে আবার একটা ভিডিও করে দেবো, আর যদি 2-1টা কোশ্চেন থাকে তাহলে সেটা অবশ্যই তোমার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আশা করছি তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যতে একজন ভালো ডাক্তার হতে পারবা। এটাই আমার সকলের প্রতি একটা চাওয়া পাওয়া বলতে পারো, বা মন থেকে চাওয়া, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।